আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা ইস্তেহাক, কই গেলা? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইস্তেহাক কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। কি সমস্যা ছিল নাকি ঢুকতে? সমস্যা বলতে স্যার এই তরুণ ভর আর তরুণ যে স্যার দিচ্ছেন করি আবার স্যার মানে অন্যরকম হয়ে যায়, পারতেছি না মিলানি। কয়েকবার চেষ্টা করছি। ও আচ্ছা আচ্ছা, কালকে খুব ব্যস্ততা ছিলাম, এর জন্য আর ঢোকার সময় হয় নাই কালকে। কালকে স্যার এই যে আসিফ ভাই ছিল আবার। তোমার আসিফ? স্যার ওই যে হ্যাঁ জি জি, চিনছি। ওই ছিল কালকে আমাকে। ও, কই থাকে এখন? এখন স্যার ওই সাবাই। আমরা আজকে রসায়ন পড়ি না? জি স্যার। তো সেদিনে অধ্যায়গুলো ধারণা দিছিলাম, তাই না? জি স্যার। তাহলে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রসায়নের ধারণা, দি কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তাহলে আমরা যে দেখছি কিছু জিনিস, তাই না? এই যে কিছু জি বোতল দেখছি, তাই না? তার মানে বোঝাই যাচ্ছে কি রসায়ন মানেই বিক্রিয়া। যে লিখছিলাম রসায়ন কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় পদার্থের অবস্থা, ক্রিয়া বিক্রিয়া, বিক্রিয়ার পর ঘটে থাকে। পরিবর্তন এবং রাসায়নিক সংযুক্তি আলোচনা করা হয়, তাই তো? জি মুখস্থ করছিলা? জি স্যার, মুখস্থ করছিলাম। আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায়ে জানবো, রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো, রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবো, রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখাসমূহ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। অন্য শাখা মানে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, তাই না? জি গণিত। রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, রসায়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ায় বর্ণনা করতে পারবো, বিভিন্ন ধরনের অনুসন্ধানসমূহ মূলক কাজের পরিকল্পনা প্রণয়ন, অনুমতি, সিদ্ধান্ত গঠন ও পরীক্ষা করতে পারবো। রসায়নের ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারবো। প্রকৃতি ও বাস্তব জীবনে ঘটনাবলী রসায়নের দৃষ্টি ব্যাখ্যা করতে আগ্রহ প্রদর্শন করব। প্রথমে আমরা চলে আসি, প্রথমে হচ্ছে রসায়নের পরিচিতি, ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রি। তা রসায়নের সংজ্ঞাটা আমাকে বলতে পারবা? মুখস্থ আছে? রসায়নের সংজ্ঞা। হুম, রসায়নের সংজ্ঞা একবার দেখে ফেলি। রসায়ন রসায়ন রসায়ন
বই লিখছিল যেতে পেতেছি না। রসায়ন পাইছি। বিজ্ঞানের যে শাখা পদার্থ অবস্থা ক্রিয়া বিক্রিয়া পর্যায়ে পরিবর্তন এবং রসায়ন সংযুতি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। এটা স্যার? হুম, তাহলে চারটা বিষয়, একটা হচ্ছে পদার্থের অবস্থা, 2 নম্বর ক্রিয়া বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়ার পর যে পরিবর্তন এবং রাসায়নিক সংযুক্তি আলোচনা করা হবে, তাই না? জি। আচ্ছা, তাহলে বিজ্ঞান একটা কি, মানে রসায়ন হচ্ছে বিজ্ঞান একটা শাখা। বিজ্ঞান একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স, যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যৎবাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। আচ্ছা, যে একটা জিনিস বললাম যে ভবিষ্যৎবাণী, এটা কি জিনিস বলো তো? ভবিষ্যৎবাণী সামনে যা হইব, কালকে কিংবা কালকের পর দিন যা হইব ওগুলা। তো বিজ্ঞান মানে হচ্ছে একটা আনুমানিক একটা সিদ্ধান্ত গ্রহণ করা। মনে করো যে পরমাণু সময় বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন গবেষণা করছে, তারা ওই সময় তো আধুনিক প্রযুক্তি ছিল না, এই জন্য তাদের মতো করে ক্ষুদ্র ব্যাখ্যা দিচ্ছে। যেমন রাদারফোর্ড পরমাণু মডেল দিছে 1911 সালে। তো তিনি যে মডেলটা দিছে, এই মডেলটা কিছু সঠিক আছে, কিছু আবার কি আছে অনুমান করছে। আবার তারপরে বিজ্ঞানী 2 বছর পরে বোর 1913 সালে একটা মডেল দিছে, তার সংশোধনটা সে করে দিছে। আবার বোরের কিছু ভুল আছে, বর্তমান বিজ্ঞানের সে সংশোধন করছে, তাই না? তো এইভাবে হচ্ছে বিজ্ঞান মানে ভবিষ্যৎবাণী করা। বিজ্ঞান মানে তা কি করা? ভবিষ্যৎবাণী করা। যে হতে হবে তা না, কিন্তু এই সময় একটা আইডিয়া দেয়, ধারণা দেওয়া। আচ্ছা, তারপর বলছে রসায়ন প্রকৃতির বিজ্ঞানের একটি শাখা যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন আলোচনা করা হয়। যেমন কয়লা একটি পদার্থ। কয়লা একটি কি পদার্থ? কয়লার ভিতর কী দিয়ে তৈরি? কয়লা তৈরি কার্বন দিয়ে তৈরি। এখানে কয়লার ভিতরে কার্বন পরমাণু কীভাবে থাকে, আবার কয়লা পড়লে কয়লা বাতাসে অক্সিজেনের সাথে কীভাবে বিক্রিয়া করে, কীভাবে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করে, তা আলোচনা করা আছে, তাই না? পদার্থ জীব হোক বা জড় হোক, সবই রসায়ন আলোচনার বিষয়। আমার মানুষের শরীরে যে তোমার কোষ তৈরি আছে, এই কোষ তৈরি হয় কী দিয়ে? রাসায়নিক উপাদান দিয়ে। তারপরে প্রকৃতি বিজ্ঞানের মধ্যে আছে পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, অনুজীব বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি। এখন আমরা আসি মূলে। খ্রিস্টের উপর 3500 বছর আগে, 3500 অব্দ মানে কি? আজ থেকে প্রায় 3500 বছর আগে। খ্রিস্টপূর্ব মানে কি বলতো? এখন চলছে কত? 2025। এর আগে তো সাল ছিল, তাই না? এর আগের সালকে বলে অব্দ। তাহলে 3500 অব্দ মানে হচ্ছে 3500 যোগ 2025, তাহলে কত হয়? 5525 বছর আগে। কথা বোঝা গেছে? তাহলে এখন চলছে 2025, তারও শূন্য থেকে, অর্থাৎ শূন্যের আগে, অর্থাৎ 3500, তাহলে যোগ করলে হয় 5525 বছর আগে। 25 বছর আগে কপার ও টিন, কপার এবং কপার তো চিনো, ওই যে আমরা যেটা তারের ভিতরে যেটা ব্যবহার থাকে, এটা হচ্ছে কপার বলা হয়। তার তৈরি কী দিয়ে তৈরি হয়? কপার দিয়ে তৈরি হয়, তাই না? আর টিন তো চিনো, ঢেউ টিন যে বলা হয়। এই দুটাকে গলিয়ে ঠান্ডা করলে, ঠিক আছে, একটা ধাতু তৈরি হয়। কি তৈরি হয়? ধাতু। এটাকে বলা হয় অ্যালয়। এটা কি বলা হয়? একটু ওয়েট করো তো। আচ্ছা, তাহলে বলছিলাম কি
যে কপার ও টিনকে যদি আমরা গলাই মানে গরম করি, ঠিক আছে, জি জি গরম করে ঠান্ডা করলে একটা ধাতু তৈরি হয়। এই ধাতুকে বলা হয় সংকট ধাতু। কি বলা হয়? সংকট ধাতু, সংকট ধাতু বা অ্যালয় বলা হয়। কি বলা হয়? অ্যালয়। অ্যালয়। আমি একটু রেয়া করে দিই, তাহলে আমরা এখানে একটা সংজ্ঞা আসে যে অ্যালয় কাকে বলে। বলতে হবে যে দুটি তরলকে একত্রে মিশ্রিত করে ঠান্ডা করলে যে নতুন ধাতু তৈরি হয় তাকে বলে অ্যালয় বা সংকট ধাতু। এটা পরেটা লিখে ফেলবা যে দুটি তরলকে, বা লিখতে পারো যে দুটি ধাতুকে গলিয়ে তরল করলে, দুটি ধাতুকে গলিয়ে তরল করলে দুটি ধাতুকে তরলকে একত্রে, না 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 দুটি ধাতুকে দুটি গলিয়ে ধাতুকে তরল করলে গলিয়ে তরল করলে না স্যার? গলিয়ে তরল করলে অথবা ঠান্ডা করে অথবা ঠান্ডা করলে যে ধাতু পাওয়া যায় দেখা হয়েছে? করলে পরে কি স্যার? ঠান্ডা করলে পরে যে ধাতু তৈরি হয় যে ধাতু তৈরি হয় পরে স্যার তাকে সংকর ধাতু বা অ্যালয় বলে। হয়, তাকে সংকর ধাতু বা অ্যালয় বলে। বলে। জি হয়েছে? জি স্যার। হয়েছে স্যার। পরে আচ্ছা, তো এই ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ, লেখার দরকার নাই। তাহলে যে যেটা তৈরি করলো টিন ও কপাস যেগুলি ঠান্ডা করলে যে তৈরি করলো সেটা হচ্ছে ব্রোঞ্জ। এটা দিয়ে প্রাচীনকালে মানুষ শিকার করতো, শিকার বুঝতো। ওই যে বন্য ছাগল, তারপরে বন্য মানে খাওয়ার মতো বন্য মুরগ, এগুলা শিকার করতো, বুঝছো? যে আগের যুগের মানুষ। জি জি। আচ্ছা, তারপরে তো পরে বলছে খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, নাম কি? দার্শনিক 380 অব্দ, 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, ডেমোক্রিটাস ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায় যাকে ভাঙা যায় না, তার নাম দিছে কি? পরমাণু। এটা পড়ার এখানে লেখার দরকার নেই, পড়ো। তিনি নাম দেন পরমাণু। এর অর্থ হচ্ছে ইনডিভিসিবল। তাহলে ইনডিভিসিবল মানে হচ্ছে অবিভাজ্য, যাকে ভাঙা যায় না। প্রায় একই সময়ে ভারতীয় কোনো একটি দার্শনিক ডেমোক্রিটাসের মতো প্রায় একই ধারণা পোষণ করেছিলেন, কিন্তু ধারণাগুলো কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। অ্যারিস্টটল এ ধারণা বিরোধিতা করেন। তখন অ্যারিস্টটল সহ অন্য দার্শনিকদের মনে করলেন সকল পদার্থ মাটি, আগুন, পানি, বাতাস দিয়ে তৈরি। তো কয়টা পদার্থ দিয়ে তৈরি? প্রত্যেক পদার্থই
চারটে পদার্থ দিয়ে তৈরি। একটা হচ্ছে মাটি, আগুন, পানি, বাতাস। আগুন, পানি ও বাতাস। মানে ধারণা, তখন তো যন্ত্রপাতি ছিল না। জি। ফলে অ্যাটমের ধারণা সম্পর্কে, অ্যাটমের পরমাণু ধারণা গ্রহণ করতে পারেনি আসলে, যেটা যেহেতু আমাদের সিদ্ধান্ত ঠিক মতো হয়নি, তার জন্য বিজ্ঞানী নাকি একটা সিদ্ধান্ত আসতে পারে নাই। সিদ্ধান্ত না আসার কারণে কি পরমাণু ওইভাবে থেকে গেল। আচ্ছা, পরবর্তী যুগে, মধ্যযুগে আরবদের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা, স্বল্পমূল্যে ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করলেন। কি তৈরি করলো? সোনা। তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহাষৎ তৈরি করা। মহাষৎ মানে কি? যেটা খেলে মানুষের আয় বেড়ে যাবে। ওষুধ বোঝো না? জি। ফলে সোনা বানাতে না পারলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন। যাই হোক, এখন পরবর্তী আসছে যে প্রাচীনকালে যারা রসায়ন সম্পর্কে গবেষণা করতো তারা বলে তো আলকেমি। প্রাচীনকালে যারা কী করতো? রসায়ন সম্পর্কে গবেষণা করতো। গবেষণা মানে কি? চিন্তা ভাবনা করতো। কি করতো? চিন্তা ভাবনা করা। হ্যাঁ, তাদেরকে বলা হতো কি? আলকেমি বলা হতো। কি বলা হতো? আলকেমি। আলকেমি কি বলা হতো? এই যে আল, লেখাই তো আছে এই জায়গায়। হ্যাঁ, লেখা আছে, আলকেমি বলা হতো। আলকেমি শব্দটা আসছে আলকিমিয়া থেকে। কি থেকে? আলকিমিয়া থেকে। এর শব্দটা আরবি। আর আলকেমি শব্দটা আলকেমিস্ট, মানে যারা রসায়ন বিষয়ে গবেষণা করে তাদের কেমিস্ট বলা হয়। তা আমি লিখছিলাম কিন্তু প্রথমে হচ্ছে আলকিমিয়া, তারপরে আলকেমি, তারপরে কেমিস্ট, তারপরে কেমিস্ট, তাই না? আচ্ছা, তারপরে এবার আসো যে কিছু বিষয় দিয়ে আছে যে রসায়ন সম্পর্কে কিছু গবেষণা দৃষ্টিকোণ দেওয়া আছে যে কাঁচা আম টক, পাকা আম মিষ্টি কেন? বলো তো, কাঁচা আম টক কেন, পাকা আম মিষ্টি কেন? কাঁচা আম টক কেন? আমরা জানি যে অ্যাসিডের ধর্ম টক স্বাদযুক্ত। এখন মনে করো যে কোনো অ্যাসিড, যে ব্যাটারি যে অ্যাসিড থাকে, ওই অ্যাসিড যদি আমরা একটু চেখে দেখি তাহলে দেখবো টক লাগে স্যার। টক লাগে। খাওয়া যাবে না, কিন্তু দেখা যাচ্ছে মনে করো কোনোভাবে যদি মুখে গেল তাহলে টক লাগবে। তো যেহেতু হচ্ছে তোমার কাঁচা ফলে বিভিন্ন জৈব অ্যাসিড থাকে। কি থাকে? বিভিন্ন জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, তারপরে অ্যাসকর্বিক অ্যাসিড, বিভিন্ন অ্যাসিড থাকে। তো যেহেতু অ্যাসিডের ধর্ম হচ্ছে টক, অ্যাসিড ধর্ম কি? টক। তাই কাঁচা আম টক, বোঝা গেছে? আবার পাকা আম মিষ্টি, কারণ কি? ওই অ্যাসিডগুলো কী হয়? ওই অ্যাসিডগুলো বিভিন্ন রকমের চিনিতে পরিণত হয়। কিসে পরিণত হয়? চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজে পরিণত হয়। এর জন্য পাকা আম কি? মিষ্টি। তারপরে কি বলছে? তারপরে বলছে যে কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন। তা কেরোসিন প্রাকৃতিক গ্যাস, এগুলো সবই হাইড্রোকার্বন। কি এগুলা? হাইড্রোকার্বন কাজে বলা হয়? হাইড্রোজেন ও কার্বন দিয়ে গঠিত মৌলকে বলা হয় হাইড্রোকার্বন। কি বলা হয়? তো যে সকল মৌলগুলা কার্বন এবং হাইড্রোজেনগুলা তৈরি, তাহলে যে সকল মৌলগুলা কি দিয়ে তৈরি? কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি, ওই সকল মৌল কি বলা হয়? হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন। আচ্ছা, এবার আসো মোম। আমরা মোম জ্বালাই না? আচ্ছা, মোম, এই মোমে থাকে কার্বন এবং হাইড্রোজেন। কি থাকে? কার্বন এবং হাইড্রোজেন। তাই একটু বললাম যে কার্বন হাইড্রোজেন দিয়ে গঠিত মৌল কি বলা হয়? হাইড্রোকার্বন বলা হয়।
তো আমরা একটা বোর্ডে যাই। হ্যাঁ স্যার, তাহলে আমার মোম কি করব, জ্বালাবো। কি দিয়ে জ্বালাবো? অক্সিজেন দিয়ে জ্বালাবো নাকি? অক্সিজেন ছাড়া জ্বলবে? জি না, অক্সিজেন দিয়ে জ্বালাবো। তো মোমে কি থাকে বললাম? মোমে থাকে হাইড্রোজেন। কার্বন এবং হাইড্রোজেন, তাই না? কার্বন এবং জি, কার্বন, হাইড্রোজেন। হাইড্রোজেন থাকে। তাহলে দেখো, এই কার্বন অক্সিজেন বিক্রিয়া করে কি হবে? কার্বন ডাইঅক্সাইড। কি দিয়ে হবে? কার্বন ডাইঅক্সাইড। জি। আর এ পাশে আছে হাইড্রোজেন। হাইড্রোজেন অক্সিজেন মিলে তৈরি হয় পানি তৈরি হয়। কি তৈরি হয়? পানি। তাহলে বুঝতে পারছি যে মোম তৈরি হয়েছে কি কি দিয়ে? পানি। হাইড্রোজেন পানি এবং থেকে। কার্বন দিয়ে তৈরি হয়েছে, তাই না? আর অক্সিজেন ছাড়া তো মোম জ্বলবে জি। না। এর মনে করেন মোম জ্বালায় যদি একটা বদ্ধ অবস্থায় বোতলে ঢুকায় রাখো, তাহলে কি হবে? সে নিভে যাবে না? জি। আচ্ছা, এবার আসো যে আমরা পেট ব্যথা হলে পেট ব্যথা যদি হয় তাহলে কি করি আমরা, বলো তো? ওষুধ খাই। কি ওষুধ খাই? সেকলো, কোসেক, তারপর হচ্ছে বিভিন্ন রকম ওষুধ আছে না, অ্যান্টাসিড খায়, তাই না? জি। আচ্ছা, তো রোগ ভালো হয় কেন? কারণ আছে, কারণ হচ্ছে ওই আমরা যে পেটে থাকে অ্যাসিড, কি থাকে? অ্যাসিড। কি অ্যাসিড থাকে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড। আর আমরা অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিডে আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওই অ্যান্টাসিডে কি থাকে? ক্ষার থাকে। কি থাকে? ক্ষার থাকে। কি থাকে? ক্ষার থাকে। তাহলে এই যে HCl এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো বিক্রিয়া করবে। কি করবে? বিক্রিয়া। তাহলে পেট থেকে অ্যাসিড থাকে, এই অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে আমাদের পেট ব্যথা হয়। কারণ আমরা খাই ওষুধ, ওষুধে কী থাকে? ক্ষার থাকে। এই ক্ষার মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে আমরা বিপরীতমুখী বিক্রিয়া করবো। যেমন আছে এখানে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, বিক্রিয়া কী হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা আমরা পরে বুঝবো, সামনে অধ্যায় গেলে এটা বুঝবো কেন দুই হয়েছে, কেন এক হয়েছে। ঠিক আছে? জি স্যার। আর এই যে এখানে আছে কি OH2O, আর এখানে হাইড্রোজেন আছে, তাহলে H2O, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা। তাহলে লবণ ও পানি হয় কি হয়? আমাদের পেট ব্যথা ভালো হয়ে যায়। কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়। বোঝা গেছে? জি। আচ্ছা, তা আমরা বইয়ে ফিরে আসি। আমরা সবার স্যার 5 মিনিট পাবো।
তো দেখো আমরা কিন্তু পড়ছিলাম যে প্রথমে বললাম কি কাঁচা আমটা পাকার মিষ্টি কেন, কেরোসিন ও প্রাকৃতিক গ্যাসের মৌয়ের দহন, তারপর পেট ব্যথার জন্য অ্যান্টাসিডের খাওয়া, তাই না? এগুলো বুঝলাম। এবার আসলে রসায়নের ক্ষেত্র। রসায়নের ক্ষেত্র মানে কি, রসায়ন আমরা কোথায় কোথায় ব্যবহার করি। সকালে ঘুম থেকে ওঠা শুরু থেকে একবার শেষ পর্যন্ত রসায়নের ব্যবহার করে থাকি না? কিভাবে? তাহলে ক্ষেত্র মানে আমরা কোথায় ব্যবহার করি, কোন সাথে ব্যবহার করি। আমরা প্রথমে দেখি বায়ুর কথা চিন্তা করি। বাতাস আমরা অক্সিজেনের মাধ্যমে কি করি বলতো, শ্বাস নিই, আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। দুইটা কিন্তু বায়ু, অক্সিজেনও বায়ু, কার্বন ডাইঅক্সাইডও বায়ু, কিন্তু এটা ব্যবহার ব্যাপক, ঠিক আছে? তারপরে খাবার পানি। পানি কি বলা হয়? ফ্লুইড অফ লাইফ, মানে পানিকে জীবন বলা হয়। তাহলে পানি খাই না আমরা? পানি খাই, তাছাড়া বাঁচবো না। তারপরে সার, উদ্ভিদের আমরা যদি পাতা হলুদ হয়ে যায় তাহলে নাইট্রোজেন সার দিই বা অন্য সার দিই, গাছপালা বৃদ্ধির জন্য আমরা সার দিই, তাই না? এটা হচ্ছে রসায়নের ক্ষেত্র। এবার আসি, তারপরে বলছে কি কাগজ। আমরা যে বইটা যে ব্যবহার করছি, বইটা যে ছাপাইছে, কি করে ছাপাইছে বলো তো? এই পিডিএফ বইটা আমরা পড়ছি, এই বইটা ছাপানোর সময় কি লাগবে? কাগজ লাগবে না? যেমন কোরআনের কথা চিন্তা করো, কোরআনে এই মানুষ আগের সময় তো কাগজ ছিল না, কি করছে? হাড়ে, তারপর হচ্ছে কি বিভিন্ন রকম হচ্ছে গাছের বাকলে লেগে রাখছে না? আস্তে আস্তে কি কাগজ রূপদান করছে, এখন সুবিধা হয়েছে আমাদের জন্য। আচ্ছা, তাহলে এই ক্ষেত্র পর্যন্ত পড়া থাকবে। আচ্ছা তাহলে হবে, তাহলে ওই জায়গায় যাই তাহলে। নিয়ে শুরু করো। স্যার এটা স্যার, এটা হয়েছে। স্যার আরে এই 7 পৃষ্ঠা পর্যন্ত পড়ে আসবে। হ্যাঁ, 7 পৃষ্ঠা মানে যে এই পর্যন্ত, এই যে সাথে বিজ্ঞানের অন্যান্য শাখায় এই পর্যন্ত না স্যার? হ্যাঁ, এই পর্যন্ত পড়া থাকবে। আর একটু ভালো করে পড়ো, হ্যাঁ, পড়ে একটু করো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।